পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজও একটি ছোট গল্পই পড়ব। তার আগে জানাই আজকে আমাদের বাংলার শুভ নববর্ষ। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। শুরু করব আজকের গল্প। একটি ছোট গল্প। কিছুদিন আগে সদ্য প্রয়াত হয়েছেন আমাদের বলিউডের সুপারস্টার মনোজ কুমার। তারই নামই গল্পটি এবং গল্পের নায়কের বাবাও সেই নায়কেরই থেকেই মানে ঠিক করেই এই নাম তিনি তার ছেলের জন্য রেখেছিলেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে গল্পেই যাব, তাতেই বোঝা যাবে সমস্তটা। গল্পটির নাম মনোজ কুমার, লেখিকা সাবিনা ইয়াসমিন। মনা রেল বাজারের দিকে যাওয়ার সময় দেখে এসেছে দত্তদের বাগানের কলা গাছে বেশ বড়সড় একটা মোচা ঝুলছে। বিশাল বড় নয়, কাঁঠালি কলার মোচা, মাঝারি সাইজের। মোচার গোড়ার দিকে দুটো পাপড়ি ওপরের দিকে উঠে যাওয়ায় ভেতরের মোচা রাস্তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর দুটো দিন দেরি করলে দত্তগিন্নি বড়ি অথবা চিংড়ি দিয়ে তরকারি রেঁধেই ফেলবে। রেল বাজারে থোড়, মোচা সব পাওয়া যায়। মনা দর করেছে। বেটা বলে ৩০ টাকা পিস। আঁতকে উঠেছিল মনা। গাঁয়ের লোকেরা থোড় মোচা জীবনেও খায় না, কুচি কুচি করে কেটে জমিতে ফেলে রাখে। সেই জিনিস শহরে এসে ৩০ টাকা। মনা মোচা বিক্রেতা চোখে চোখ রেখে দৃঢ়তার সঙ্গে বলেছিল, ১০ টাকা দিলে নিতে পারি। খিচিয়ে উঠেছিল বিক্রেতা। গ্যাসের দাম ১১০০ হয়ে গেছে, তাতে সমস্যা নাই, মোচার দাম ৩০ টাকা হলে যত ধানাই পানাই। মনা একটু নরম হয়ে বলেছিল, ১৫ টাকা দিচ্ছি। বিরক্ত মোচা বিক্রেতা মনার দিকে না তাকিয়েই বলেছিল, যাও যাও, ৫০ টাকা দিলেও এ মোচা তোমাকে আর দেব না। মনাকে চেনে না তো। মনা যদি মনে করে মোচাওয়ালার লুঙ্গির গিঁটে বাঁধা মাল বেচার টাকাগুলো ফিরতে পথে হাপিস করে দেবে, কেউ আটকাতে পারবে না। তিলজলার চুল্লু মিয়ার কাছ থেকে স্পেশাল ট্রেনিং নিয়েছে মনা। লাউয়ের উপরে সিনেমার টিকিট রেখে বেলেট দিয়ে প্র্যাকটিস করা হাত মনার। বেলেটের ঘায়ে পাতলা ফিনফিনে কাগজের টিকিট চিড়ে যাবে, লাউতে এতটুকু আঁচড় পড়বে না। গুরু বলতো, লাউটাকে লাউ ভাবলে চলবে না কো, ও হলো মানুষের বডি। সবার বডি লাউয়ের মতন অমন মোলায়েম হয় না কো, কারো গা খসখসে হয়। তা হোক, কিন্তু বডিতে যেন এক ফোঁটা আঁচড় না পড়ে। আঁচড় কেবল মানি ব্যাগেই পড়বে, একটাই আঁচড়। তারপর সঙ্গে সঙ্গে জিনিসটা পাশে দাঁড়ানো ইয়ারের হাতে দিয়ে পাচার করুন। নিজে শিকারের পেছনে দাঁড়িয়ে থাকো ভালো মানুষের পো হয়ে।
সবাই যখন চোর চোর বলে চিল্লাবে, তুমিও তাতে সামিল হবে। চুল্লু মিয়া তার দেখা সেরা প্রশিক্ষক। সহজভাবে অভিনয়ের মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিত। সে বুঝেও গিয়েছিল দারুণ ভাবে। সে আর পটা মিলে ভিড় বাসে একসময় প্রচুর জিনিস হাতিয়েছে। তখন লোকের মানিব্যাগে নগদ টাকা থাকতো, মানিব্যাগ ফুলে থাকতো ৮ মাসের গর্ভবতীর পেটের মতো। তারপর হাজার রকমের কার্ড এলো। নগদ টাকার কাজ কারবার কমে গেল। মানিব্যাগ করিনা কাপুরের পেটের মতো পাতলা হয়ে গেল। তাছাড়া যেদিন ধরা পড়তো সেদিন পাবলিক পিঠের ছাল চামড়া তুলে নিত। সারা দেহে কালশিটে নিয়ে বাড়ি ঢুকলে মনার মা মরা কান্না জুড়ে দিত। চুল্লু মিয়া খুবই স্নেহের চোখে দেখতেন মনাকে। একদিন বললেন, বাস লাইনের কাজ খুব রিস্ক আছে বেটা, ছোড় দো। শাদি করে আচ্ছা আদমি হয়ে যাও। চুল্লু মিয়া নিজে যেচে একজন চেনা লোককে ধরে মনাকে কাজ জুটিয়ে দিলেন। রাস্তা সাফ করার কর্মী হিসেবে কাজে জয়েন করলো মনা। মাইনে কম, কাজ খুব বেশি। তারপর আবার ভোরবেলা ওঠার ফ্যাকরা। সে গভীর রাতের ছিচকে চোর ছিল না। সন্ধেবেলা টুলু মিয়াকে হিসাব বুঝিয়ে দিয়ে একটু আড্ডা দিয়ে রাত 11টার মধ্যেই বাড়ি ঢুকে যেত। চান সেরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ত। উঠত সেই বেলা 10টা 10:30। মাস্টার তাকে এমন একটা কাজ জোগাড় করে দিল যে তার ভোরবেলার সুখের ঘুমে আগুন লাগলো। নতুন বউকে ভোরবেলা বিছানায় ছেড়ে আসতে কার মন চায়? তবু এই আবর্জনা সাফ করার কাজটা পেয়ে গিয়েছিল বলে একটা ঠিকঠাক বিয়ে হয়েছে। ঘটকগিরি করেছিল মাস্টার চুল্লু মিয়াই। নিজের বাপকে চোখে দেখিনি, এই লোকটাকে মাঝে মাঝে বাপ মনে হতো তার। গাঁয়ের মেয়ে হলে কি হবে, শেফালির চোখে মুখে জ্ঞান গম্ভীর ছাপ আছে। দুগালে টোল ফেলে যখন হাসে তখন একদম জুহি চাওলার মতো লাগে। মনার মায়ের সঙ্গে মনার বউয়ের বিশাল দোস্তি। ওরা জানে মনা সাফাইয়ের কাজ করে। রাস্তায় পড়ে থাকা কুকুর বিড়ালের মল মূত্র অন্যান্য নোংরা ঝেঁটিয়ে সাফ করে। কেবল মনাই জানে সে ভোরে আর কি কি সাফ করে। কারো জানালা খোলা পেলে টেবিলের উপরে রাখা হাতঘড়ি, পেতলের ফুলদানি
সাফ করে দেয়। মোবাইল নিতে সাহস হয় না, খুব ঝক্কি। মোবাইলে কি সব চিপ ফিপ লাগানো থাকে আজকাল। মোবাইল চোর ধরা সহজ এখন, তার চেয়ে গ্রিলের ফাঁক দিয়ে ছোটখাটো জিনিস সাফ করার ঝামেলা অনেক কম। তার গুরু চুল্লু মিয়া তার এই নতুন হাত সাফাইয়ের কথা জানে না। জানলে দুটো থাপ্পড় মেরে বলতেন, শুধরে যা, তোর উমর কম আছে, ভালো হয়ে যা। নিজের ল্যাড়কা লেড়কির কাছে কোনো ইজ্জত পাবি না। শেফালি এখন 4 মাসের পুয়াতি। আগে বাচ্চাটা হোক, তারপর শুধরাবার কথা ভাববে। শুধু রাস্তা সাফাই করে ঝিনচ্যাক বাঁচা সম্ভব নয়। ওর কি কোনো শখ আহ্লাদ নেই? একটা মোটর বাইকের খুব শখ। মাঝে মাঝে পটার বাইকটা নিয়ে শেফালিকে পেছনে বসিয়ে চক্কর মেরে আসে। সেসব দিনে শেফালি ওনাকে বেশি আদর করে। কলেজ পাড়ার দিকে 2 কাঠা জমি কিনে বাড়ি করবে মনা। চুল্লু মিয়া পাশে থাকলে সে স্বপ্ন সত্যি হওয়া সম্ভব। বেশি দিন বস্তিতে রাখবে না সে শেফালিকে। শেফালির মেজাজ এখন প্রায় খারাপ থাকে। ডাক্তার দিদি বলেছেন এখন মেয়েদের এমনই হয়। বউকে খুশি রাখতে হবে। খুশি রাখার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মনা। মাঝে মাঝে মটকা গরম হচ্ছে বটে, কিন্তু মনা নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। মা বলেছে, এমন লক্ষ্মীমন্ত বউরে অবহেলা করলে মনা পরের জন্মে কুকুর হয়ে জন্মাবে। কুকুর হওয়ার ইচ্ছে তার নেই। বউকে খুশি করার জন্য সে সেদিন বিকাশবাবুর বাড়ি থেকে টপ শুদ্ধ একটা বেলি ফুলের গাছ হাপিস করে শেফালিকে উপহার দিয়েছিল। শেফালি খুব খুশি। চৌকির পাশে গাছটাকে রেখে দিল। রাত্রিরে সব কটা কুড়ি ফুটে ছোট্ট ঘরখানা সুবাসিত হয়ে উঠল। অনেক দিন পর শেফালি সেদিন খুব খুশি। আহ্লাদি মুখ করে মনার চুলে বিড়ি কাটতে কাটতে বলেছিল, কাল একটা মোচা এনো, আর নারকেলও এনো একটা। দুষ্টুটার মোচা খাওয়ার মন হয়েছে। কথাটা বলে নিজের পেটের দিকে ইঙ্গিত করেছিল শেফালি। মনার মুখে এসে গেছিল, দুষ্টুর আর খেয়ে দিয়ে কাজ নেই, মোচা খাবে, নিজের ইচ্ছে করছে বললেই হয়। কথাটা মুখ ফুটে বলতে পারেনি। পরে ভেবে দেখেছে, হীরে জহরত তো নয়, সামান্য একটা মোচা। আচ্ছা, এনে দেব বলে ঘুমিয়ে পড়েছিল সে। সেই মোচা কিনতে গিয়েই মোচা বিক্রেতার সঙ্গে ঝামেলা। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিল, কাল ভোরেই দত্তদের বাগানের মোচাটা কেটে নেবে। বাজারে নারকেলের দাম শুনে মাথাটা আবার গরম হয়ে গেল। এইটুকু একটা নারকেলের দাম,
45 টাকা! এরা তো মনার থেকেও বড় চোর। ঠিক আছে, নারকেলও সে তার মতো করে জোগাড় করে নেবে। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে মনা। দত্তদের পাঁচিল টপকানো সহজ নয়। শালারা পাঁচিলে গজাল আর কাচের টুকরো গেঁথে রেখেছে। মনা অত কাঁচা খেলোয়াড় নয়। সে নন্দীদের বারান্দা থেকে মোটা পাপোশখানা ঝেড়ে এনেছে। পাঁচিলের যে অংশটায় গজাল কম, সেই অংশটায় ছুঁড়ে দিয়েছে পাপোশটা। সে যখন পাঁচিল বেয়ে ওই পাপোশের উপর হাতের ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে, শুধু হালকা একটা আঁচড় খেয়েছে, আর তেমন কিছু হয়নি। তারপর ধূপ করে গাছ পাকা তালের মতো দত্তদের উঠোনে পড়েছে। কোমর থেকে কাস্তেটা বার করে নিজেদের মধ্যে নিমেষের মধ্যে ঘ্যাঁচ করে মোচাটা নামিয়ে নিয়েছে। এক মুহূর্ত সময় নষ্ট করেনি। আকাশ পরিষ্কার হওয়ার আগেই তাকে কাজের জায়গায় গিয়ে ঝাড়ু ধরতে হবে। মোচাটা গামছা দিয়ে কোমরে বেঁধে নেবে নাকি পাঁচিলের ওপারে ছুঁড়ে ফেলবে, সিদ্ধান্ত নিতে পারছিল না। পাঁচিলের ওপারে ফেললে মোচাটা তেবড়ে যাবে, আওয়াজও হবে, কেউ টের পেয়ে যেতে পারে। এই সব ভাবনার মধ্যে উঠোনের পাশের একটা ঘর থেকে আওয়াজ এলো, উঠানে ক্যাডা? বাবলু নাকি? ঘরে আলো জ্বলে উঠল। এই সেরেছে, বাবলু দত্তর মা নাকি? কি হবে এখন? ভয় পেয়ে গেল মনা। ভয়ে থেকে শেফালির উপর রাগ হলো। নাও, ভালো করে মোচা খাও। সেদিন অতটা চাল তার আচার এনে দিলাম, তাও হলো না। বাবলু দত্ত হেবি রাগী। পাঁচিল টপকে উঠোনে নেমেছে জানলে কলা গাছের নিচেই পুঁতে ফেলবে। যা করে হোক বুড়িকে ম্যানেজ করতে হবে। আলো জ্বলা ঘরটার দিকে পায়ে পায়ে এগিয়ে গেল মনা। এক চিলতে বারান্দাও আছে। বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে ঘরের দিকে মুখ বাড়িয়ে দেখলো একজন বৃদ্ধা বিছানায় বসে আছে। মাথাটা একটু ঝুঁকে রয়েছে। বাবলু, মাইয়াটা কবে আসবে? কবে আসবে? একদিনের ছুটি নিয়া পর পর দুদিন আইলো না। আমার একটু বাথরুম নে চল, বসায় দে, হাঁটু নাড়াইতে পারতেছি না। মনা গলাটা মিহি করে বলল, ঠাকুমা, আমি বাবলু নই। যেই হও, ভেতরে আইসা আমারে বাথরুমে লইয়া যাও। দরজা লাগানো ঠাকুমা, কি করে ভেতরে যাব? বাইরের কড়া দুখান ভালো করে হিলাও, ভেতরে ছিটকিনি আপনা আপনি খুললা যাইবে।
মনা রোমাঞ্চিত হলো। বুড়ির ঘরে নিশ্চয়ই দামি জিনিসপত্র আছে, সেটা নিয়েই কেটে পড়বে। মনা সন্তর্পণে দরজার কড়া দুটো নাড়াতে লাগলো। কবার নাড়ানোর পরে ঠুকুস করে একটা শব্দ, ছিটকিনি খুলে গিয়েছে। কে বাবা তুমি? একটু কাছে আসো দেখি। বৃদ্ধা বালিশের পাশ থেকে চশমা নিয়ে চোখে আঁকলেন। তুমি তো একেবারে বালচন্দ্র বাবা, কি সুন্দর মুখ! ঈশ্বর তোমারে পাঠিয়েছেন। আমারে একটু ধরো, বাথরুমে যাই। বৃদ্ধা ছেঁচড়ে নামতে গিয়ে ব্যথায় কুঁকড়িয়ে উঠলেন। মনা বলল, ওই কোণের দরজাটা বাথরুমের? দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মনা 5 কোলা করে তুলে বৃদ্ধাকে বাথরুমে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে দরজা টেনে দিল। তারপর বাল্বের ঘোলাটে আলোয় পুরো ঘরটা ছানবিন করতে শুরু করলো। একদিকে অসংখ্য দেবতা, সব বাঁধানো ছবি, ছবির সামনে রাখা শুকনো ফুল, হাপিস করার মতো কিচ্ছু নাই। বাবলু দত্ত লোকটা পিচাস, মাকে কিভাবে রেখে দিয়েছে, একটা আয়াও রাখতে পারেনি, অথচ টাকার গদির উপরে বসে থাকে। মনা না থাকলে আজ বুড়িটা পেচ্ছাপ পায়খানা আটকেই মরে যেতে পারত। মনা দেখল ঘরের অন্য কোণে একটা পেতলের ঘড়া। গিয়ে দেখলো ভেতরে জল, একটা পেতলের রেকাবি ঘোড়ার মুখে লাগানো। ঘোড়াটার ভালো দাম হবে, কিন্তু বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তার চেয়ে পেতলের ঢাকনাটা নেয়া সুবিধে। মনা পেতলের ঢাকনাটা গেঞ্জির ভেতরে ভরে নিল। বাবা গোপাল, এবারে আসো, আমারে লইয়া যাও। মনা বৃদ্ধাকে আবার পাঁজা কোলা করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। তারপরে বাথরুমে গিয়ে জল ঢেলে দিয়ে বাথরুমের দরজা বন্ধ করে বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়ালো। বলল, ঠাকুমা, আপনি নিচে থাকেন কেন? উপরে থাকলেই তো পারেন। দেখাশোনা করার কোনো লোক নাই? আছে তো, মালা নামের একটা মাইয়া, সে বাড়ি গেছে, গতকাল আসার কথা ছিল, আসে নাই। আপনি দোতলায় ছেলে বৌমার কাছেই তো থাকলে পারেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষমতা আমার নাই বাপ। আজ যদি আমি না থাকতাম? মনা গর্ব গর্ব মুখ করে বলল, আমার গোপাল তোমার রূপ ধরে আসছে, এবারে কও দেখি কিভাবে ঢুকলা। বাবলু সদর খোলে তো সেই সকাল 7টায়, পাঁচিল টপকে এসেছি। ও কি, আমারে তুল্লা বসাও, তোমার একটু ভালো কইরা দেখি। বৃদ্ধাকে বসিয়ে পিঠে একটা বালিশের ঠেকনা দিল মনা। তারপর ঘরের লুকোনো মোচাটা এনে
বৃদ্ধার সামনে রাখলো। সেই মোচাটা, এই মোচাটা নিতে এসেছিলাম, আমার বউয়ের বাচ্চা হবে, সারাদিন খালি খাই খাই, বললো মোচা খাবে। বাবলু দত্ত বড় লোক, মোচা খায় না, মাছ মাংস খায়, মোচাটা ফালতু নষ্ট হবে ভেবেই মোনার মুখের কথা কেড়ে নিয়ে বৃদ্ধা বললেন, ঠিক করছো, বাবলুর ঝগড়ুটে বউটা খালি টিভিতে নাটক দেখে, রান্না বান্নায় মন নাই। শুনো বাবা, পোয়াতি মেয়ে মানুষ রে, যত্ন করতে হয়, খাটের নিচে একবার ঢোকো তো বাবা। কেন ঠাকুমা? দেখো নিচে নারকেল আছে কয়টা, দুইটা নিয়ে যাও। মোচায় নারকেল দিলে তেমনি স্বাদ হয়। কতদিন মোচা খাইনি। মালা খালি পাতলা খিচুড়ি রান্না করে দেয়, কখনো সব আনাজপাতি দিয়া একটা তরকারি। আমার কিন্তু সুগার প্রেশার কিচ্ছু নাই, খালি খালি হাঁটুরি ব্যথা। বৃদ্ধার মুখটা দেখে খুব মায়া হলো মনার। বলল, ঠাকুমা, যেদিন মোচা রান্না হবে তার পরদিন ভোরে দিয়ে যাব এক বাটি। এখন যাই, আলো ফুটে গেছে, দেরি হলেই বিপদ। কথা বলতে বলতে মোনা গেঞ্জির ভেতর থেকে ঘোড়ার মুখের ঢাকনাটা বার করে ঘোড়ার মুখে বসিয়ে দিল। দুখানা বড় বড় নারকেল দিয়েছে ঠাকুমা, প্রায় 100 টাকা দাম হবে। এরপরও ঘোড়ার ঢাকনা চুরি করলে ঠাকুর তো পাপ দেবে। মোচাটা কোমরে গামছা দিয়ে বেঁধে নিল মোনা। নারকেল দুটো একটা প্লাস্টিকে ভরে নিল, কি ভেবে বৃদ্ধাকে একটা প্রণাম করলো। বৃদ্ধা মনার চিবুকে হাত ছুঁয়ে অনেক আশীর্বাদ করলেন, বললেন, তোমার নামটা বললা না বাবা? মনা গর্বিত মুখে উত্তর দিল, মনোজ কুমার দাস। আমার বাবা হিন্দি বইয়ের হিরো মনোজ কুমারের বিশাল ভক্ত ছিল। হাসলো মনা। হাসলে মনাকে সত্যি খুব ভালো দেখায়, একদম হিরোর মতো। কেমন লাগলো গল্পটি? আমার গল্প বেশিরভাগ সময় ইমোশনে ভরাই থাকে, আজকে একটু অন্যরকম লাগলো গল্পটি আমার কাছেই, তার জন্য সবাইকে আমি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। নমস্কার, আজকের মতো বিদায়।